স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরই শোরগোল ফেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। রীতি অনুসারে শপথ গ্রহণের পরে জাতির উদ্দেশ্যে অভিষেক বক্তব্য রাখেন নতুন প্রেসিডেন্ট। বলেন তার ক্ষমতা গ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগের সূচনা হলো। এ সময় বেশ কিছু ঘোষণা দেন ট্রাম্প, যার মধ্যে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি, পানামা খাল ফেরত নেওয়া ও বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বৃদ্ধি রয়েছে। যে কোনো মূল্যে বাইডেনের সরকারের দুর্নীতি ও অবিচার সহ প্রতিটি অনিয়মের পরিবর্তন আনা হবে বলে অঙ্গীকার করেন ট্রাম্প। পরে ওভাল অফিসে ফিরে বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন তিনি, যার মধ্যে রয়েছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশ। এছাড়া ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার অভিযুক্ত তদন্ত ১৫০০ অভিযুক্তকে সাধারণ ক্ষমা করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে একটি নির্বাহী আদেশ সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন জো বাইডেন। পরিবারের সদস্য সহ রেকর্ড সংখ্যক ব্যক্তিকে প্রেসিডেন্টের ক্ষমতা বলে আগাম ক্ষমা করে গেছেন তিনি। ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জো বাইডেনের দুই ভাই জেমস ও ফ্রাঙ্ক বাইডেন, বোন ভ্যালেরি বাইডেন এবং তাদের স্বামী ও স্ত্রীরা। আরও আছেন রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য লিজ চেনি, জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এবং হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউচি সহ আরও অনেকে। এদের মধ্যে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হামলার ঘটনা তদন্তের দায়িত্বে থাকা কংগ্রেশনাল সিলেক্ট কমিটির সব আইন প্রণেতাও রয়েছেন। লিজ চেনিও এই কমিটিতে ছিলেন। ট্রাম্প তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে ঘোষণা দিয়েছিলেন। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে অবৈধভাবে বসতি স্থাপনকারী ইসরায়েলিরা। রাতভর দুটি গ্রামে তাণ্ডব চালিয়ে ফিলিস্তিনিদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়। এ সময় অন্তত ১২ জন ফিলিস্তিনি আহত হন। এদিকে রোববার যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজার রাফা শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে শিশুসহ ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করলেও প্রয়োজনীয় ত্রাণ সহায়তার অভাব দেখা দিয়েছে গোটা উপত্যকা জুড়ে। সোমবার ৯১৫টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে ৪ দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাত ১টায় ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মান চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা এবং থাই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ৪ দিনের সফর শেষে আগামী ২৫ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে বিএনপিকে শক্তিশালী করতে ভালো মানুষদের দলে আনার তাগিদ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বিএনপি মহাসচিব জানিয়েছেন কর্মীদের রাজনৈতিক জ্ঞানের অভাব পূরণে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। সোমবার বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচিতে তারা এসব কথা বলেন। দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন। ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতারা এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন, বলেন মেধাবীদের দলে আনতে হবে। আর বিএনপি মহাসচিব জানান নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক জ্ঞান জাগ্রত করতে রাজনৈতিক প্রশিক্ষণ জরুরি। সদস্য নবায়নের মধ্য দিয়ে আমাদের টার্গেট প্রায় আমরা হিসাব করে দেখছি রাফলি হয়তো ১ কোটিরও অধিক আমাদের সদস্য সংখ্যা হবে। এখানে আমাদের যে কর্মীরা আসে স্লোগান নিয়ে, একটা পতাকা নিয়ে আসে,
সাধারণত ভাইদের পিছনেই আসে, এসে সেই ভাইদের পক্ষে স্লোগান দিতে থাকে, তারপরে স্লোগান দেয় পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এটা রাজনীতি না। কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ, এটা খুব জরুরি করতে হবে। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সদস্যপদ নবায়ন কর্মসূচি দলকে পুনর্গঠিত করবে। যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই, এবং সেই জন্যই আজকে আমাদের এই নবায়ন, মেম্বারশিপ নবায়ন করা। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। প্রাথমিক সদস্যপদ নবায়ন ফি 20 টাকা পরিশোধ করে এ সময় সদস্য নবায়ন ফর্ম পূরণ করেন তারেক রহমান এবং অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত নেতারা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরাঞ্চলবাসী, এতে চরম দুর্ভোগে রয়েছে ছিন্নমূল মানুষেরা। পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এছাড়া দিনাজপুর ও নওগাঁয় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 10.2 ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে উত্তরের আরেক জেলা কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। তীব্র শীতে বেশি কষ্টে রয়েছে নদী তীরবর্তী শতাধিক চরের অতি দরিদ্র ও নিম্নয়ের মানুষেরা। দক্ষিণের জেলা পটুয়াখালীর কলাপাড়ায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.6 ডিগ্রি সেলসিয়াস। হাই ভোল্টেজের ঠান্ডা, এবার ঠান্ডার জন্য চা খাই দিয়েছে, আগুন পোয়াচ্ছি, চা খাচ্ছি। ঠান্ডার মধ্যে কাজ বাজ কোনো কিছু ভালো লাগতেছে না, কাজে বাসে কোনো একটা শান্তি মান্তি নাই। আর হেডলাইট চালাইতে হয়, ভাড়াটাও কমে গেছে, বাইরে থাকা যাচ্ছে না, আবহাওয়া খুব খারাপ, বাতাস। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ভাসমান হাট পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটা হাট। সেখানে সবজি ও চারা বেচাকেনা বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন অনেকে। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে এই হাট আরও জনপ্রিয় হতো বলে মনে করেন ব্যবসায়ীরা। সারি সারি নৌকার এই দৃশ্য যে কারো নজর কাড়বে। হঠাৎ দেখে মনে হতে পারে এটি থাইল্যান্ড কিংবা ভিয়েতনামের কোনো ফ্লোটিং মার্কেট, কিন্তু না, এ চিত্র পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটা ভাসমান হাটের। আকাশে সূর্যের আলো ফোটার আগেই বেলুয়া নদীতে জড়ো হতে থাকে সবজি ও সবজির চারা বোঝাই শত শত নৌকা। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ভাসমান হাট এটি। আশপাশের গ্রামের চাষিদের উৎপাদিত ফসল আর সবজি নৌকা বোঝাই করে হাটে নিয়ে আসেন চাষিরা। তরতাজা এসব সবজি কিনতে আশপাশের বিভিন্ন জেলা থেকে আসেন ব্যবসায়ীরা। ভাসমান এই হাটে ক্রেতা বিক্রেতাদের জন্য পাওয়া যায় মিষ্টি পান ও সকালের নাস্তা, সবই থাকছে নৌকাতেই। করলা চারা, বাগুন চারা, মরিচ চারা, চারা, সুপারি চারা, আম চারা, তারপর বিভিন্ন কাঁচামাল আইসি, মধু কচু নিয়ে আসি, পানি কচু, এরপর আপনার সুপারি চারা নিয়ে আসি। সপ্তাহের শনি ও মঙ্গলবার বসে এই হাট। এই 2 দিনে পণ্য বিক্রি হয় কোটি টাকার। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে বিক্রি আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাজারটা ভাসমান বাজার হয়েছে প্রায় 1-1.5 বছর। যেমন আমার দাদা দেখে গেছে, এর আগের প্রজন্মের লোকেরা দেখছে, আমার বাবা দেখে, আমরা দেখি, আমার ছেলেবানে দেখতে। এই অত্র অঞ্চলে পানিতে নিমজ্জিত থাকার কারণে ভাসমান পদ্ধতি বেটে সিস্টেমে এখানে চারা উৎপন্ন করে এবং এই চারা এই বৈঠাকাটা বাজারে এখানে ভাসমান পদ্ধতিতে বিক্রি হয়। পণ্যের মূল্য খুবই কম। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ বাজারটি সকাল 8টা থেকে ঘণ্টাখানেক জমজমাট থাকে। দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। বিরতির পর ফের শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। রাতে আলাদা ম্যাচে লড়বে লিভারপুল, বার্সেলোনা ও লেভারকুসেন। বাংলাদেশ সময় রাত 2টায় ফরাসি ক্লাব লিলের মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট লিভারপুল। ইংলিশ লিগে শিরোপা দৌড়ে অনেকটা এগিয়ে থাকা অলরেডরা চ্যাম্পিয়ন্স লিগেও রয়েছে দুর্দান্ত ফর্মে। এ পর্যন্ত 6 ম্যাচ থেকে সবগুলোতেই জিতেছে তারা। একই সময়ে অন্য ম্যাচে বেনফিকার মুখোমুখি হবে বার্সেলোনা। পয়েন্ট টেবিলে লিভারপুলের পরেই কাতালান্তাদের অবস্থান। আরেক ম্যাচে স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ জার্মান লিগ চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেন। দর্শক, এবার জানাবো দৈনিক পত্রিকা থেকে এক নজরে প্রধান প্রধান শিরোনামগুলো।
শুরুতেই আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম হচ্ছে হোয়াইট হাউসে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন, যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু। বিদায় বেলায় আগাম ক্ষমা ঘোষণা করলেন জো বাইডেন, এমন খবরটিও প্রথম পাতায় আছে। আর একই সঙ্গে আছে সংস্কার প্রস্তাবে একমত হলে জুলাই সনদের স্বাক্ষর করতে দলগুলোকে অনুরোধ করা হবে ডক্টর ইউনূস, এমন একটি মন্তব্যকেও প্রথম পাতায় ছেপেছে দৈনিক ইত্তেফাক। আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে গুম হন নারীরা, রেহাই পায়নি কোলের শিশু। তদন্ত কমিশনের প্রতিবেদন যেটি দেওয়া হয়েছে সেই খবরকে তারা প্রধান শিরোনাম করেছে। একই সঙ্গে সুবর্ণ যুগের প্রতিশ্রুতি ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল, এই খবরটিও প্রথম পাতায় আছে প্রথম আলোর। একই সঙ্গে টাস্ক ফোর্সের খসড়া প্রতিবেদন, চাঁদাবাজি ঘুষ বন্ধে বিশেষ স্কোয়াড গঠনের সুপারিশ, এমন খবরটিও রেখেছে প্রথম পাতায় প্রথম আলো। দৈনিক সমকালের প্রধান শিরোনাম হচ্ছে ভরপুর ফলনেও কাঁদছেন চাষি, পাশে নেই কেউ। সেই সঙ্গে প্রধান শিরোনাম করেছে কি চাইছে জামায়াত, একটি বিশেষ প্রতিবেদনও রেখেছে দৈনিক সমকাল প্রথম পাতায়। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ফিরলেন রূপকথার মতো, এমন খবরকেও তারা গুরুত্ব দিয়েছে। সেই সঙ্গে গাজা গণহত্যা বন্ধে ব্যর্থতার দায় নিয়েই বিদায় বাইডেনের, এমন খবরকেও তারা সামনে রেখেছে। আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে জোরদার হচ্ছে ভ্যাট প্রত্যাহার দাবি, বাড়ছে জনগণের ভোগান্তি, এমন একটি খবরকে তার প্রধান শিরোনাম করেছে। সেই সঙ্গে শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা আরও মহান, আরও শক্তিশালী হবে, এমন খবরকেও তারা প্রথমে রেখেছে। সেই সঙ্গে বাংলাদেশের উপর ট্রাম্প সরকারের প্রভাব দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষায় হবে মূল নীতি, এমন একটি মন্তব্যধর্মী খবরকেও তারা গুরুত্ব দিয়েছে দৈনিক যুগান্তর। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে শিক্ষার্থীদের বিদেশমুখী স্রোত, এমন একটি বিশেষ প্রতিবেদনকে তারা সামনে এনেছে। একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে IELTS প্রস্তুতি গ্রহণ ও পরীক্ষা দিতে বেছে নিতে, এরকম একটি খবরকেও তারা সামনে নিয়েছেন। শিক্ষার্থীদের আগেই সুযোগ সুবিধা ভালোভাবে জেনে নেওয়া উচিত, অর্থাৎ শিক্ষার্থীদের বিদেশ গমনের বিষয়টি কালের কণ্ঠ প্রথম পাতায় গুরুত্ব দিয়েছে। সেই সঙ্গে বণিক বার্তার প্রধান শিরোনাম হচ্ছে দাসের কান্দি পয়বর্জ্য শোধনাগার ব্যর্থতায় রূপ নিতে চলেছে চীনা ঋণের আরেক বৃহৎ প্রকল্প, এমন একটি খবরকে সামনে এনেছে। একই সঙ্গে WEF এর বার্ষিক সম্মেলন, 4 দিনের সফরে সুইজারল্যান্ড গেলেন প্রধান উপদেষ্টা, এমন খবর সামনে রেখেছে দৈনিক বণিক বার্তা। দর্শক, এই ছিল দৈনিক পত্রিকাগুলো থেকে মোটামুটিভাবে প্রধান শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।